ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। ভার্সিটির ক্যাম্পাসে বসে ফোন টিপছিল রাজ। কারণ তার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড নেই। অবশ্য গার্লফ্রেন্ড বিষয়টা তার অসহ্য লাগে। রাজের ক্লাসের ফার্স্ট বয়, জীবনে কখনো সেকেন্ড হয় নাই। তার বাবারও টাকা পয়সার অভাব নেই, কিন্তু সে কেন জানে এসব নিয়ে বাঁচতে চায় না। চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। বাবার সুবিশাল অট্টালিকায় তার দম বন্ধ হয়ে আসে। সে চায় প্রাণ খুলে বাঁচতে, পৃথিবীটাকে উপভোগ করতে। তার বাবা মা এসব নিয়ে তার সাথে প্রায়ই রাগারাগি করে। রাজ বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট্ট একটা বোন আছে, নাম মাহি। তার বোন খুবই মডার্ন আর স্মার্ট, তাই বন্ধু মহলে নাকি রাজকে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। এমনি কলেজেও কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। তবে এসব নিয়ে রাজের মাথা ব্যথা নেই। তার এখন মেন ফোকাস পড়াশুনো। রাজ কিছুক্ষণ বসে ক্লাসে যাওয়ার জন্য উঠে হাঁটতে শুরু করে। হাতে ফোন, সেটার দিকেই ফোকাস ছিল। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লাগাতেই রাজ চোখ তুলে তাকায়। আকাশ থেকে নেমে আসা সদ্য কোনো পরীর মতো চেহারা মেয়েটি বিরক্তি ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। এই ছেলে, চোখ কি কপালে রেখে হাঁটো? হ্যাঁ, সরি, আসলে আমি দেখতে পাইনি। প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটির আগে কোনোদিন এই ভার্সিটিতে দেখেনি রাজ। রাজ ক্লাসে বসে বসে, ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি, তাই রাজ একটা বই নিয়ে পড়তে শুরু করলো। ক্লাসে কেউ নেই, সে একা। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে স্টুডেন্টরা আসতে শুরু করলো। বেল পড়ার সাথে সাথে প্রিন্সিপাল রুমে প্রবেশ করলো, যেটা দেখে অনেকেরই গলার পানি শুকিয়ে গেল। কিন্তু রাজ স্বাভাবিক দাঁড়িয়ে আছে, কারণ প্রিন্সিপাল স্যার তাকে খুব ভালোবাসে। হ্যালো স্টুডেন্ট, আজ আমি একজনকে তোমাদের পরিচয় করে দিতে এসেছি। তোমরা অনেকেই জানো আমাদের আগের যে ইংলিশ টিচার তিনি রিটায়ার্ড নিয়েছেন, তাই নতুন একজন টিচার এসেছেন। আজ থেকে মিস তানিয়া তোমাদের নতুন ইংলিশ টিচার। মিস তানিয়া, ভিতরে আসুন। তখনই বাইরে দাঁড়িয়ে থাকা তানিয়া ক্লাসরুমে প্রবেশ করলো। কালো স্যুট পরা একটা মেয়েকে দেখে রাজ কিছুটা অবাক হল, তবে দেখতে অনেক কিউট। নিচের দিকে তাকিয়ে মেয়েটি দাঁড়িয়ে তাকালো। রাজ ঠিকমতো দেখলো, এই তো সেই মেয়েটা যাকে সে সকালে ধাক্কা দিয়েছিল। আল্লাহ জানে তার আজকের কি হবে। প্রিন্সিপাল আবার বলতে শুরু করলেন, ইনি হলেন মিস তানিয়া, আমেরিকার অফকোর্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে এসেছে। ওনার বাবা মা দেশে থাকতেন, আর উনি দেশকে খুব ভালোবাসেন, তাই ওনার বিদেশে অনেক জবের অফার থাকলেও দেশে এসেছি, এবং আমরা খুব আনন্দিত যে উনি আমাদের এখানে জয়েন করেছেন। মিস তানিয়া, তাহলে সবার সাথে পরিচিত হন। আমি হাসি। ওকে স্যার। কথাটা বলে প্রিন্সিপাল চলে গেলেন। তখন মেয়েটি মানে তানিয়া ম্যাডামের উপরের দিকে তাকালেন, তাকিয়ে বলতে শুরু করলেন, স্টুডেন্টস, আমার যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই সবার সাথে পরিচিত হয়ে নেই আগে। এরপর অল্প কিছু পড়াশোনা করে কাল থেকে পুরো দমে ক্লাস শুরু হবে। এই যে ছেলে, প্রথম ডেস্কে বসা, তোমার থেকে শুরু করো। একজন একজন করে সবার পরিচয় দাও। রাজের দিকে তাকিয়ে কথাটা বললেন তানিয়া ম্যাডাম। রাজ চুপচাপ উঠে দাঁড়ালো। জি, আমি রাজ চৌধুরী। এরপর একে একে সবাই নিজের পরিচয় দিল। পরিচয় পর্ব শেষ। ম্যাম বই নিয়ে পড়াতে শুরু করলেন। ঠিক তখনই শামীম, রেহান, রিমি তিনজন প্রবেশ করলো। এই তিনজন রাজের ফ্রেন্ড। সারাদিন ঘুরে বেড়ানো আর পরীক্ষার সময় রাজের পিছন পিছন ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই এদের। বাবা মায়ের আদরের বাদর হয়েছে এক একটা। পারমিশন ছাড়াই প্রবেশ করায় তানিয়া ম্যাম পেছন ফিরে তাকালেন। এই যে হ্যালো, ক্লাসে ঢোকার সময় পারমিশন নিতে হয়, জানো না? এই আপনি কে বলুন তো? আর আমরা পারমিশন নিব কি না সেটা আমাদের বিষয়, আর আমরা কাউকে পরোয়া করি না, বুঝছো?
রেহানের কথা শুনে ম্যাম অনেক রেগে গেলে এসে ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিয়ে রেহান ফিরিয়ে হাত বাড়ালো। ঠিক তখনই রাজ হাত ধরল। কি করছিস কি? উনি আমাদের নতুন ইংরেজি ম্যাম। কি বলিস কি এগুলো? সরি ম্যাম, বুঝতে পারিনি। বেয়াদব, ক্লাস থেকে বের হয়ে যাও তোমরা। আমার সামনে আর 1 মিনিট দাঁড়ালে না খুন করে ফেলবো। ম্যাম, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝতে পারিনি, ক্ষমা করে দিন প্লিজ। আজ শুধু তুমি বলেছো বলে ওদের ছেড়ে দিলাম, আর একদিন এসব দেখলে প্রিন্সিপাল স্যারকে বলে সোজা টিসি হাতে ধরিয়ে দিব। ক্লাস শেষ করে রাজ বেরিয়ে আসছিল, তখন পিছন থেকে ম্যাম ডাক দিলে। রাজ ম্যামের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভয় হচ্ছে প্রচন্ড, যদি কিছু বলেন সকালের বিষয় নিয়ে। কি হলো? ওখানে দাঁড়িয়ে কি দেখছো? এখানে এসো। রাজ ভিতরে প্রবেশ করল। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যাম তখন নিচের দিকে তাকিয়ে কিছু লিখছিলেন। কলমটা রেখে রাজের দিকে তাকালে। সকালে তোমার সাথে ওরকম বিহেভ করেছি, তার জন্য সরি। আপনি কেন সরি বলছেন? দোষটা আমার ছিল। তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, আর তোমার প্রশংসা প্রিন্সিপাল স্যারের কাছে অনেক শুনেছি। তুমি নাকি তোমার বাবার বিশাল সম্পত্তি রেখে এখানে সাদামাটাভাবে চলাফেরা করো। স্যার একটু বাড়িয়ে বলেছেন, তবে যথাসম্ভব নিজে কিছু করার চেষ্টা করব। গুড। বাট তোমার একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো। কি ম্যাম? প্লিজ বলুন, আমি শোধরানোর চেষ্টা করব। তুমি এত ভালো একটা ছেলে হয়ে ওই বাজে ছেলেমেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করেছো, এটা তোমার করা একদম ঠিক হয়নি। ম্যাম, ওদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওরা একটু দুষ্টু, কিন্তু একদিনে ঠিকই ভালো হয়ে যাবে। রাজ, তুমি যেভাবে পৃথিবীটাকে সহজ মনে করো, পৃথিবীটা আসলে ততটা সহজ নয়। বড়ই রহস্যময় এই পৃথিবী। ওদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। একটা কথা হয়তো জানো, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই তো, গুড বাই। আচ্ছা, তাহলে এখন কি বাসায় যাবে? জি। ওকে, সাবধানে যেও। রাজ ম্যামের রুম থেকে বেরিয়ে আসলো, মুখে মৃদু হাসি নিয়ে। এই হাসির কারণ অজানা। তার একরকম অদ্ভুত হাসি দেখে রেহান, শামীম, রিমা এগিয়ে আসলো। তাহলে আমাদের দেবদাসের জীবনেও প্রেম এসে গেছে, তাও প্রথম দিনেই। আরে কি বলিস তোরা? এসব আজে বাজে প্রেমে পড়াচ্ছে, কার্টুন থেকে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাওয়া ভালো। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু দেখতে সেই কি নরম হাত। ওর হাতে থাপ্পড় খেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কথাটা শুনে রাজের রাগ হতে লাগলো। ছি রোহান, তুই এত খারাপ? উনি আমাদের শিক্ষক, আর শিক্ষককে নিয়ে এসব বাজে মন্তব্য করতে তোর একটু মুখে বাঁধলো না? হ্যাঁ, এটা কিন্তু রাজ একদম ঠিক বলেছে। রোহান, এদানিক একটু বেশি অশৃঙ্খল হয়ে যাচ্ছিস। আচ্ছা সরি বাবা, আমি তো শুধু কথা বলছি। ওইদিকে রাজ্যে ম্যাডামকে নিয়ে কল্পনার রাজ্য সাজাচ্ছে আর একা একা হাসছে। তার বেলায় রাজ শিওর ম্যামের প্রেমে পড়েছে। না হলে আমরা গণিতের টাকলা স্যারকে নিয়ে কত বাজে মন্তব্য করি, তখন তো কিছু বলে না। তাহলে এই ম্যামকে নিয়ে কথা বলতেই কেন রেগে গেল? প্রেম হলো একটা পরীক্ষা, যেখানে পাশের হারের চেয়ে বাঁশের হার অনেক বেশি। আর তোমরা যেহেতু বাঁশ খেতে খেতে অভ্যস্ত, তাই বাঁশ খাও, আমি গেলাম। কথাটা বলে রাজ বাড়ির দিকে রওনা দিল, আর সবাই ব্যস্ত হয়ে গেল আড্ডায়। ওদিকে তানিয়াও সব কাজ শেষ করে বাসায় ফিরল। এখানে তানিয়াদের একটা বাসা আছে। তানিয়ার ওর এক বান্ধবী থাকে। বান্ধবী নার্সিং কলেজে পড়ে, আর তানিয়ার বাবা মাও দেশে নেই, তাই তানিয়া ওর বান্ধবীর সাথে শেয়ার করে থাকে। রাজ বাড়ি ফিরে ড্রয়িং রুমে দেখলো ওর ছোট বোন মাহি হাঁটুর সমান একটা জামা পরে বসে ফোনে কারোর সাথে চ্যাট করছে। রাজ ঘরে ঢুকে সোফায় বসলো। মাহি, তুই আজকে কলেজ আসছিস, আর এসব কি পরে বসে আছিস? কতটা নোংরা বাজে দেখাচ্ছে। আমি তোর মতো খ্যাত না, প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যাব। আমার আরো অনেক কাজ আছে। তোর আবার এত কি কাজ? সারাদিন ফোন টিপস আর কার সাথে জানি চ্যাটিং করস। তাতে তোর কি? তুই কে হিসাবের হিসাব চাওয়ায়? জীবনে অনেক এনজয় করার বিষয় আছে। সারাদিন শুধু বইয়ের ভিতর মুখ ডুবিয়ে রাখার নামই জীবন নয়। জীবন মানে প্রাণ খুলে বাঁচা।
প্রাণ খুলে বাঁচার নাম এটা নয় যে ছোট ছোট জামা পরে মানুষকে নিজের শরীর দেখেই বেড়াবে। একদিন এসবের জন্য তোকে অনেক আফসোস করতে হবে। তোকে কি আমি মোটিভেশনাল স্পিকার রাখছি? তুই তোর কাজ কর। আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আমাকে কেন আফসোস করতে হবে? রাজ তাচ্ছিল্যের হাসি হেসে নিজের রুমে চলে গেল। মনের মধ্যে অজানা এক আতঙ্ক কাজ করে সবসময়। এরকম অবাধ্য চলাফেরা করা মেয়েগুলোই যখন জীবনের আসল মানে খুঁজে পায়, তখন তাদের কন্ট্রোলে কিছুই থাকে না, তখন শুধু আফসোস করতে হয়। ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটা গল্পের বই নিয়ে ব্যালকনিতে বসে। চোখের সামনে শুধু তানিয়া ম্যামের ছবি ভাসছিল, কিন্তু কেন এমনটা হচ্ছে? রাজ বইটা রেখে ঘুরতে বের হয়। রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে কেউ ডাক দিল। রাজ আগু পিছে তাকিয়ে দেখলো কেউ নেই। আবার ডাক দিল। উপরে তাকিয়ে তো সে অবাক, তানিয়া ম্যাম দাঁড়িয়ে আছেন ব্যালকনিতে। রাজ ইশারায় জিজ্ঞেস করলো কোনো দরকার। তখন ম্যাম তাকে উপরে আসতে বলল। রাজ ম্যামের দরজার সামনে গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দিলে। কোনো দরকার ম্যাম? না, কোনো দরকার নেই। তুমি হেঁটে যাচ্ছিলে তাই ভাবলাম ডেকে কথা বলি, পরিচিত হও। এ আমার ফ্রেন্ড মিম। একটা মেয়ে তখন কিচেন থেকে বের হচ্ছিল। মেয়েটিকে দেখিয়ে কথাটি বললেন তানিয়া ম্যাম। আপনি কি রাজ? জি, কিন্তু আপনি আমার নাম জানেন কি করে? কেন? তানিয়া বলছে, তোমার কথা তো অনেক বলছে। রাজ তানিয়া ম্যামের দিকে তাকালো। তিনি হয়তো কিছুটা লজ্জা পেয়েছেন। লজ্জা মাখা মুখটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রাজ এক দৃষ্টিতেই তাকিয়েছিল। যখনই খেয়াল হলো তাড়াতাড়ি মুখটা ফিরিয়ে নিল। হয়তো ম্যাম সেটা টের পেয়েছিলেন। আচ্ছা রাজ, তুমি বসো, আমি চা নিয়ে আসি। কথাটা বলে তানিয়া ম্যাম আর মিম কিচেনের দিকে চলে গেল। রাজ চারিদিকে তাকিয়ে বাড়িটা দেখছিল। অনেক সুন্দর করে সাজিয়েছিলেন ম্যাম। ওদিকে কিচেনে গিয়ে তানিয়া চা বানাতে শুরু করে। যাই বলিস, তানিয়া ছেলেটা কিন্তু দেখতে পুরাই আগুন। শুধু দেখতে না, গুণেও আগুন। ছেলেটার নাম্বারটা এনে দিল প্লিজ। মিমের কথায় তানিয়া রাগান্বিত হয়ে পেছনে ঘুরে তাকাল। কি বললি আবার বল? বলছি ছেলেটার নাম্বারটা এনে দিতে, প্রেম করতাম। আমি নিজেই নাম্বার আনতে পারছি না, আর তোর জন্য আনবো? আর তুই ওর দিকে একদম তাকাবি না। কেন তাকাবো না? অত সব বুঝি না, তুই ওকে মন থেকে মুছে ফেল। এটা কোনো কথা হলো? প্রেমের আগেই ছাকা দিয়ে দিলি। তানিয়া মুচকি হেসে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। রাজ তখন নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। এরপর তারা অনেকক্ষণ গল্প করে। ম্যাম, আমার আব্বু আম্মু কোথায়? বাবা মা দেশের বাইরে থাকেন। আজ তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, একটা কথা। জি বলুন ম্যাম। তোমার নাম্বারটা দেয়া যাবে? মানে কোনো দরকার হলে কল করবো আর কি। রাজ নাম্বারটা দিয়ে বাড়িতে চলে আসে। ওদিকে তানিয়া নাম্বারটা সেভ করে মিমকে দেখায়। মিম মন খারাপ করে বসে থাকে। জানো, রাগ করো কেন? ওর থেকে অনেক ভালো ছেলে আমি তোমাকে এনে দেবো। ও চুদিবা, দেখবি তোর ছেলে মেয়ে সব টিকটিকির মতো হবে। বানানোর মতো নখ থাকবে, তোরে খামচে মেরে ফেলবে। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখেছিস? বলে হাসতে হাসতে রুমে চলে যায় তানিয়া। রাজ বাড়িতে এসে পড়তে বসে, কিন্তু আজ কেন জানে কিছুতেই মন বসছিল না। তাই শুয়ে পড়ল। হালকা একটা ঘুম দিয়ে আবার পড়তে বসলো। কিছু সময় লেখাপড়া করে ডিনার করে শুয়ে পড়ল। ঘুম আসছিল না, তাই রাজ কিছু সময় রুমে পায়চারি করলো। একটু পর এসে আবার শুয়ে পড়ল। হঠাৎ করেই ফোনে রিং বাজতে শুরু করলো। রাজ কিছুটা অবাক হয়ে ফোনটা তোল। ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রাজ? জি বলুন। আমি তানিয়া। ম্যাম, আপনি কোনো প্রয়োজন? না, এখনই ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাকে কল করে দেখি কি করো। আমারও একই অবস্থা, কিছুতেই ঘুম আসছিল না। এরপর দুজন কিছু সময় কথা বলে রাজ ঘুমিয়ে যায়। এভাবেই বাড়ির ভার্সিটি করে প্রায় 7 সপ্তাহ কেটে গেল। এখন অনেকটাই স্বাভাবিক ম্যামের সাথে, তবে ম্যামের ব্যবহার রাজের কাছে কেমন যেন লাগে। পরের দিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। প্রাইভেট ভার্সিটি হওয়ায় ক্যাম্পাস তেমন একটা বড় না, তাই একটা বিশাল
পার্টি সেন্টার আয়োজন করা হয়। রাজ এসবে চায় না, তবে এবার ম্যাম তাকে থাকতে বলেছে, তাই ভাবছে যাবে। পরের দিন সকালবেলা রাজ রেডি হচ্ছিল। সাদা একটা পাঞ্জাবি পরে চুলগুলো ঠিক করে বেরিয়ে পড়ল। পার্টি সেন্টারে আসতেই মনটা খারাপ হয়ে গেল রাজের। চারিদিকে ছেলেমেয়েরা মডার্ন ড্রেস পরে লাফালাফি করছে, কেউ বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে। সব মিলিয়ে জায়গাটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য সেটা বোঝা যাচ্ছিল না। একটু পর অনুষ্ঠান শুরু হলো। রাজের পাশের চেয়ারটা খালি ছিল। হঠাৎ করেই একটা নীল শাড়ি পরা মেয়ে এসে বসলো। সেখানে রাজের পুরো মনোযোগ স্টেজের দিকে, তাই খেয়াল করেন। যখন খেয়াল করলো তখন তো সে অবাক। তানিয়া ম্যাডাম শাড়ি পরেছেন, অসম্ভব সুন্দর লাগছিল ওনাকে। কি হলো রাজ, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি বেশি বাজে লাগছে? ছি, এসব কি বলছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকে অনেক কিউট লাগছে। অনুষ্ঠান শেষ হতেই স্টুডেন্টরা অশৃঙ্খলা শুরু করলো। রাজ আর তানিয়া ম্যাম এক পাশে দাঁড়িয়েছিলেন। ছেলেমেয়েরা ড্রিঙ্ক করা আরম্ভ করলো। রাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। পার্টি সেন্টারটা অনেক বড় ছিল, তাই সে দোতলায় গেল। সেখানে একই অবস্থা। রাজ আনমনি হাঁটছিল। হঠাৎ করেই তার নজর পড়ে একটা রুমের ভেতর তাকাতেই চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরে আর কেউ নয়, তার একমাত্র ছোট বোন মাহি একটা ছেলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক লিপ্ত আছে। রাজ আর থাকতে পারল না, সোজা নিজের বাসায় চলে আসলো। পিছন থেকে ম্যাম অনেকবার ডাকলেও রাজ আর না শুনেই হাঁটছিল। রাজের এমন ব্যবহারে তানিয়া কিছুটা অবাক হলো। রাজ বাড়িতে এসেই তার আব্বু আম্মুকে চিৎকার করে ডাকতে থাকে। তার চিৎকার শুনে বাবা মা নিচে নামে। কি হয়েছে রাজ, এরকম চিৎকার করছো কেন? আমি কতবার নিষেধ করেছিলাম মাহিকে এভাবে অবাধ ঘোরাফেরা থেকে বাধা দাও। না, তোমরা আমার কথা শুনে না। আজ যদি ওকে বাধা দিতে, এরকম দিন দেখতে হতো না। কি হয়েছে বাবা, বল আমাদেরকে। রাজ সব ঘটনা খুলে বলে। রাজের আম্মু সোজা মাটিতে বসে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। কিছুক্ষণ পর মাহি বাড়িতে প্রবেশ করলো। কোথায় গিয়েছিলি? কোথায় যাব? কলেজে গিয়েছিলাম। রাজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না, গিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল মাহির গালে। তার বাবা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কারণ কখনো রাজকে এতটা ভয়ঙ্কর দেখায়নি। আপু আম্মু, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? রাজ আমার গায়ে হাত তুললো কেন? বেশ করেছে, যে কাজটা এতদিন আমরা করতে পারি আর সেটা ও করেছে। এতদিন ঠিক মতো তুমি শাসন করলে আজ তুই এতটা নিচে নেমে যেতে পারতি না। রাজ টেনে নিয়ে রুমের দরজা আটকে রাখে মাহিকে। কখনো চিন্তাও করেনি সে তার একমাত্র ছোট বোনটার গায়ে হাত তুলবে। কিন্তু সময় এমন কখনো কাকে কিভাবে কোথায় এনে ফেলে তা বোঝা বড়ই রহস্য। রাজ কিছু ভাবতে পারছে না, না রুমে গিয়ে শুয়ে রইল। তখনই ম্যামের ফোন আসে। রাজ, তোমার কি হয়েছে? কিছু না ম্যাম। কিছু তো একটা হয়েছে। আমি পেছন থেকে কত করে ডাকলাম, তুমি একটাবার ফিরেও তাকালে না। আমার ফ্যামিলির কিছু প্রবলেম, কালকে ভার্সিটিতে এসে বলবো। ওকে, আচ্ছা তাহলে রাখি ম্যাম। ঠিক আছে, গুড বাই। রাজ মাহির রুমে গেল। মাহি উল্টো হয়ে শুয়ে আছে। রাজ গিয়ে মাথায় হাত বুলাতে শুরু করলো। মাহি কান্না করছে শুধু, আর কোনো কথা বলছে না। মাহি বোন আমার, বর্তমান সময়টা বড় কঠিন। লড়াই করে বাঁচতে হবে তোকে। আমি আগেই বলেছি যে আধুনিকতার অহংকারে মাটিতে পা পড়ছে না, সেই আধুনিকতা একদিন মাটির সাথে মিশিয়ে দেবে। ভাইয়া, আমরা দুজনকে খুব ভালোবাসি। প্রমাণ করতে পারবি? যদি পারিস কথা দিলাম আমি তোকে ওই ছেলের সাথেই বিয়ে দেবো। কিভাবে করব? তুই এখন ওই ছেলেকে কল কর আর বল তুই ওকে বিয়ে করতে চাস। আব্বু আম্মু তোর জন্য ছেলে দেখছে। মাহি রাজের কথা মতো কাজ করে ছেলেটিকে কল করে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ছেলেটি নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে চায় না। মাহি রাজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার কারণে তোর অনেক কথা শুনতে হয়েছে। তুই বুঝতে পেরেছিস? এটাই অনেক। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই।
রাজ মাহিকে শুইয়ে দিয়ে বাসার বাইরে চলে আসে। এসেই শামীম রেহানকে কল দেয়। ছেলেদের ফ্রেন্ডশিপে এই একটাই জিনিস অসাধারণ। কোনো ফ্রেন্ড বিপদে পড়ে আসতে বললে একটা মেয়ে ফ্রেন্ড যেখানে 10 মিনিট টাইম নেয়, সেখানে একটা ছেলে 1 মিনিটও টাইম নেয় না। রাজ সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শামীম আর রেহান চলে এলো। কিরে দোস্ত, তুই তো এই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোস না, আজকে এত আর্জেন্ট কল? দোস্ত, আমার সাথে একটা মার্ডার করতে পারবি? কি বলিস এইসব? আর কাকে মার্ডার করবি? রাজ শামীম আর রেহানকে পুরো ঘটনা খুলে বলে কান্নায় ভেঙে পড়ে। দোস্ত, ওই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। চল, আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। ছেলেটিকে তো আমরা যা করার করলাম, কিন্তু মাইকে কে বিয়ে করবে? রাজ, তোদের কোনো আপত্তি না থাকলে আমি বিয়ে করব মাহিকে। আমার হয়তো বাবা মা নেই, ভালো চাকরি নেই, তবে টিউশন পড়িয়ে যা পাবো তা দিয়ে দুজন মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আঙ্কেল আন্টি কি রাজি হবে? সত্যি তোর আমার রিয়েল ফ্রেন্ড। আমি আজকে আব্বু আম্মুর সাথে কথা বলবো। রাজ শামীম আর রেহানকে ছেলেটার ছবি দিয়ে ওদের যত পরিচিত আছে সবার কাছে পিকটা পাঠিয়ে দেয়। রাজ ফিরে আসছিল তখন ম্যামের বাসার সামনে আসে, কল দিবে কিনা ভেবে পাচ্ছে না। শেষে কল না করেই বাসায় চলে যায়। কলিং বেল বাজাতেই ম্যাম এসে দরজা খুলে দেয়। রাজ, ভেতরে এসো। রাজ ভিতরে গিয়ে বসে। তখন ম্যামের বান্ধবী মিম বাড়িতে ছিল না, তাই রাজের অস্বস্তি হতে শুরু হলো। ম্যাম 2 কাপ চা নিয়ে এসে বসলো। রাজ, তোমার কি এমন হলো যে এত রেগে বেরিয়ে গেলে? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। রাজ সব ঘটনা খুলে বলে ম্যামের কাছে। ম্যাম অবাক হন পুরো ঘটনা শুনে। এত কিছু ঘটে গেছে একদিনের মধ্যেই। সত্যি জীবনটা খুবই রহস্যময়। আচ্ছা, আজ তাহলে আসি ম্যাম। কালকে ভার্সিটিতে দেখা হবে। কাল তুমি ভার্সিটিতে যেতে পারবো না। কেন ম্যাম, কোনো সমস্যা? আরে না, কাল আমার আব্বু আম্মু দেশে আসছেন, তাদের আনতে যেতে হবে। তবে কাল বিকালে তুমি একবার আসবে, আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিব। ওকে ম্যাম। রাজ বেরিয়ে আসে তখন মিম উপরে উঠছিল। রাজকে দেখে মুচকি হেসে উপরে চলে যায়। রাজ কিছু বুঝতে না পেরে চলে আসে বাসায়। আসার পর দেখে তার বাবা মার মুখ কালো। সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত। রাজ গিয়ে শামীমের কথা বলে। রাজের বাবা মা কোনো আপত্তি করেনি। পরের দিন তাকে আসতে বলে। রাজ কল করে শামীম আর রেহানকে জানিয়ে দেয়। মাহি রুমের সামনে যায়, চেয়ারে হেলান দিয়ে বসা ছিল। মুখটা মলিন হয়ে গেছে, সারা মুখে কান্নার ছাপ স্পষ্ট। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরে তাকায় না। আর মানুষ অনেক সময় জীবনে এমন আঘাত পায় যার ফলে সে জীবিত লাশে পরিণত হয়। রাজ গিয়ে মাহিকে ধরে বিছানায় নিয়ে বসায়। চল, আমাদের সাথে ডিনার করবি। প্লিজ বোন, চল। আমাদের সাথে একসাথে থাকলে তোর ভালো লাগবে, এসব থেকে বেরোতে পারবি। ভাইয়া, তুই চলে যা, আমাকে একা থাকতে দে প্লিজ। আচ্ছা, একা থাকবি? এখন আগে খাবারটা খেয়ে নে, কাল তোকে দেখতে আসবে। কি? কে আমাকে বিয়ে করবে? আমি কারো জীবনে অভিশাপ হয়ে যেতে চাই না। চাই না কারো সুন্দর জীবনকে আমার নোংরা জীবনের সাথে জড়িয়ে নষ্ট করতে। কিসব বলছিস? আমার ফ্রেন্ড শামীমকে তো চিনিস, ওই তোকে বিয়ে করতে চায়। এসব কথা পরে হবে, এখন চল আগে ডিনার করবি। রাজ টেনে নিয়ে বাসায় মাহিকে নিজের হাতে খাইয়ে দিয়ে আবার রুমে এনে শুইয়ে দেয়। পরের দিন সকালে শামীম আর রেহান আসে রাজদের বাসায়। রাজের বাবা মায়ের সাথে কথা বলে। দেখো বাবা, মাহি আমার একমাত্র মেয়ে, সারা জীবন যা চেয়েছে তাই দিয়েছি। তুমি যখন ওকে বিয়ে করতে চাচ্ছ আমাদের কোনো আপত্তি নেই। তোমার আব্বু আম্মু মারা গিয়েছেন আমরা শুনেছি। এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে, যদি কোনো আপত্তি না থাকে। তুমি তো আমাদের ছেলের মতোই। রাজও এখন পড়ালেখা করছে, পড়ালেখা শেষ করে রাজের সাথে আমাদের বিজনেসে জয়েন করবে। কি ভাগ্য দেখ, বিয়ের আগেই বাড়ি আর পড়ালেখা শেষ করার আগেই চাকরি কনফার্ম হয়ে গেল। আঙ্কেল, আমাকে কি কোনোভাবে আপনার কোম্পানিতে নেওয়া যায় না? রিহানের কথায় সবাই হেসে উঠল। রোহান, তুমি তো আমার ছেলের মতো, তুমি যেদিন চাইবে সেদিনই চাকরি কনফার্ম।
আঙ্কেল, আমি একটু মাহির সাথে কথা বলতে চাই। রাজকে বলো উপরে নিয়ে যাবে, ততক্ষণ আমি রোহানের সাথে একটু গল্প করি। রাজ শামীমকে উপরে নিয়ে যায়। এদিকে রেহান একটু পর পর আজব আজব কথা বলে সবাইকে হাসাচ্ছে। রেহান ছেলেটা এরকমই, যখন ওদের বাড়িতে আসে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। ওদিকে তানিয়া আর মিম এয়ারপোর্টে এসে বসে আছে। একটু পর তার আব্বু আম্মু বের হয়। তানিয়া দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আগে ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি তোকে দেখে। আমি তো পর, আমাকে কেউ চোখে দেখে না। অভিমানী সুরে বলল মিম। তানিয়ার মা গিয়ে মিমকে জড়িয়ে ধরল। তুমি তো আমার মেয়ে, তোমাকে কি করে ভুলে যাব? সবাই গাড়িতে বসে আছে। অনেকদিন পর দেশের প্রকৃতি দেখে তানিয়ার বাবা মাও খুব খুশি। এবার যখন দেশে আসছি তোদের দুইটারে বিয়ে দিয়ে তারপর যাব। আমি তো রাজি ছিলাম, কিন্তু তোমার মেয়ে তো কেড়ে নিল। তোদের কথার আগা গোড়া কিছুই বুঝি নাই। আম্মু ওর সব আবল তাবল কথা বলে, ওর কথা তুমি একদম বিশ্বাস করবে না। আমি বললে তো আবল তাবল। আন্টি জানো, তোমার মেয়ে তার ছাত্রের প্রেমে পড়েছে, এখন বলতে পারছে না। আমার প্রিন্সেসের পছন্দ খারাপ হতে পারে না, ওই ছেলেকে তুলে এনে আমার মেয়ের সাথে বিয়ে দিব। তানিয়া কিছুটা লজ্জা পায়। ওদিকে রাজ শামীমকে মাহির ঘর দেখিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শামীম মাহির রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। ব্যালকনিতে গিয়ে দেখলো মাহি চুপচাপ বসে আছে। কি করো মাহি? কিছু না, বসে আছি। তুমি তো সবকিছু শুনেছো, তোমার কি মতামত? দেখেন, আপনি ভাইয়া ফ্রেন্ড, সাথে অনেক ভালো একজন মানুষও। আপনি আমার মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আমি কারো অনুগ্রহ হয়ে তার জীবনে যেতে পারবো না। তুমি কি মনে করছো তোমার ঘটনার কারণে অনুগ্রহ করে তোমাকে বিয়ে করছি? তা নয় তো কি? দেখো মাহি, আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি, শুধু তুমি রাজের বোন বলে বলতে পারিনি। আর তোমার সাথে যা ঘটেছে তা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্লিজ তুমি রাজি হয়ে যাও। মাহি মুচকি একটা হাসি দেয়। শামীম হাসি মুখে মাহিকে জড়িয়ে ধরে। রাজ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিতরে প্রবেশ করে এই অবস্থা দেখে মুচকি হাসে। মাহি লজ্জা পেয়ে বেরিয়ে যায়। কেমন আছো? জি, অনেক ভালো। ভেতরে আসো, তোমার ম্যাম উপরে আছে। রাজ ভিতরে যায়। একটু পর তানিয়া ম্যাম আসে, সাথে তার বাবা মাও। রাজ তানিয়ার বাবা মাকে সালাম দেয়। ওনারা হাসি মুখেই রাজের সাথে গল্প করে। আসলে আমার আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে 3 দিন পর। আপনারা সবাই গেলে খুশি হব। অবশ্যই যাব, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করার অনেক ইচ্ছে। তাহলে আমি আজ যাই, বাড়িতে অনেক কাজ। রাজ নিজের বাড়িতে আসে। রুমে গিয়ে শুয়ে আছে। প্রতিটা মুহূর্তই ম্যামের কথা মনে হতে থাকে। ম্যামের ক্লাসে যতটা রাগে, তার সাথে ততটাই হাসি খুশি। একটা মানুষের দুইটা বিপরীত রূপ। ওদিকে তানিয়াও নিজের রুমে বসে আছে চেয়ারে হেলান দিয়ে। রাজকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই নিজের মনের ভিতর অদ্ভুত এক ফিলিংস কাজ করেছে। প্রতিটা কাজ মুগ্ধ করে তানিয়াকে। এই কয়েকদিনে যতটুকু বুঝেছে ও রাজকে চায়, সেটা যে করেই সম্ভব। তানিয়া অনুষ্ঠানে একসাথে তোলা ছবিগুলো নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কখন যে তার আব্বু আম্মু এসেছে খেয়াল নেই তার। তাদের দেখতেই ফোনটা লুকিয়ে ফেলে। আম্মু আপু, তোমরা কখন আসলে? আসছি, কিছু সময় হলো। ছেলেটাকে কি সত্যি তোর পছন্দ? তোর পছন্দ হলে আমাদের জানাতে পারিস, আমরা ছেলেটার বাড়ির লোকদের সাথে কথা বলবো। সারা জীবন তুই যা চেয়েছিস আমরা সেটাই তোকে এনে দিয়েছি। তোর যাকে পছন্দ তার সাথেই আমরা তোর বিয়ে দিব। আশা করি এতে তোর বাবারও কোনো আপত্তি থাকবে না। আমার কেন আপত্তি থাকবে? আমার প্রিন্সেস যাকে তার প্রিন্স বানাতে চায় তাকেই আমরা সাদরে গ্রহণ করব। তানিয়া তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়। বাবা মাকে জড়িয়ে ধরে।
আই লাভ ইউ বোথ। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। হয়েছে, আর পাম দিতে হবে না। তবে রাজ কি রাজি হবে আমাকে বিয়ে করতে? কেন হবে না? আমার মেয়ে কি দেখতে কোনো রাজকন্যার চেয়ে কম? প্রশ্ন সেটা নয় যে আমি ওর থেকে বড়, আর ও আমাকে শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখেই না। আর আমি ওর আমাকে কিভাবে বিয়ে করব? তাহলে তো চিন্তার বিষয়। তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, দেখো রাজি হয় কি না। রাজি হলে তো ভালো কথা, রাজি না হলে অন্য ব্যবস্থা। দেখতে দেখতে মাহির বিয়ের দিন এসে গেল। শামীম আর মাহিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মাহিকে দেখতে অনেকটা রাজকন্যার মতো লাগছে। রাজও খুব খুশি। একে একে সব গেস্ট আসতে শুরু করলো। তানিয়া ম্যাম আর তার বাবা মাও আসলো। তানিয়া মনে মনে চিন্তা করলো হাজি রাজকে তার মনের কথা বলবে, কিন্তু কিভাবে? সে সুযোগ খুঁজতে লাগলো। সবাই ব্যস্ত। রাজ একটা চেয়ারে বসা ছিল। তখন রেহানের বোন মাইশার কিছু মেয়ে এসে পাশে বসলো। রাজ ওদের সাথে গল্প করছিল বেশ হেসে হেসে। দূর থেকে এটা দেখছিল তানিয়া। কাছে যাবে, কিন্তু কাছে গেলে কি বলবে সে আর থাকতে পারলো না। কাছে যেতেই দেখলো একটা মেয়ে রাজের গা ঘেঁষে বসে হাত ধরে কথা বলছিল। তানিয়া মনে মনে ভাবলো হয়তো মেয়েটির সাথে রাজের কোনো সম্পর্ক আছে, কিন্তু রাজ তো কখনো এই ব্যাপারে কিছু বলেনি। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ নিজের বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন করলে এরকম রাত? সারা জীবন কোনো ছেলের দিকে তাকাইনি, শুধুমাত্র একজনকে ভালোবাসবো বলে। সেই একজন হয়তো তুমি ছিলে। এটা ভেবে মনের গভীরে কত ভালোবাসার খেলাঘর তৈরি করেছিলাম, আর আজকে এক নিমিষে সেগুলো ভেঙে দিলে কেন? কেন এমন করলে? কেন কেন? এখন তো আমার বেঁচে থাকার মরে যাওয়ার সমান। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হতো। ওদিকে রাজ তানিয়া ম্যামের বাবা মাকে নিজের বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। রাজের বাবার সাথে ওনারা গল্প করছিলেন। রাজ প্রথমে ম্যামকে দেখেছিল, এরপর কোথায় গেলেন আর খুঁজে পেল না। তাই ওনার ফ্রেন্ড মিমকে দেখে কাছে গেল। মিম আপু, ম্যাম কোথায়? ম্যামকে দেখছি না। কেন, এখানেই তো ছিল, কল করে দেখো। রাজ বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু কল কেটে দিচ্ছেন কেন? কাজে আটকে গেছেন ভেবে রাজ আবার ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে রাজের বাবার সাথে গল্প করতে করতে রাজ আর তানিয়ার বিষয়টি বলে। রাজের বাবা রাজি থাকলেও মা কিছুটা অমত পোষণ করেন, মেয়ে বয়সে বড় বলে। দেখুন ভাই, আপনার মেয়ে পড়ালেখা করেছে, এখন চাকরি করছে, খুব ভালো। এখন ওদের একটা সম্পত্তির বিষয় আছে, যদি ওরা রাজি থাকে আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি, সমস্যা নেই। এখন রাজ বাবা রাজি থাকলে সমস্যার সমাধান। তবে এসব বিষয় নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। তানিয়া রুমে শুয়ে কান্না করে যাচ্ছে। বিয়ে হয়ে গেল। রেহান, মাইশা, রাজ মিলে বাসর ঘর সাজাচ্ছে। মাহি বাসর ঘরে বসে আছে। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। একটু পর শামীম প্রবেশ করল। মাহি এগিয়ে এসে সালাম করল। আমি তোমার কাছে কখনোই জোর করে স্বামীর অধিকার খাটাতে আসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মেনে নিবে। সারাদিন অনেক ধকল গেছে, এখন চলো শুয়ে পড়ো। মাহির কেন জানি অভিমান হলো। ওদিকে মিম বাসায় গিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়া, কি হয়েছে? কান্না করছিস কেন? আর বিয়েতে দেখলাম না, কি হয়েছে? তানিয়া মিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা, তুই না বললে কি বুঝবো কি হয়েছে? মিম, আজকে যখন বিয়েতে গিয়েছিলাম তখন দেখলাম রাজ একটা মেয়ের কাছে বসে আছে। ওর হাত ধরে গল্প করছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনের অনেক দিনের চেনা জানা। তানিয়ার কথায় মিম হাসতে হাসতে নিচে পড়ে গেল। এটা দেখে তানিয়া আরো রেগে যায়। দোস্ত, তুই পারিসও বটে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কথা বললে কি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? হয়তো ওটা ওর কাজিন হতে পারে। কাজিন হলে গা ঘেঁষে হাত ধরে কথা বলতে হবে? ওকে যখনই দেখেছি অন্য কারোর সাথে হাত ধরেছে তখনই আমার মাথা ঠিক রাখতে পারিনি।
সবার সামনে ওকে খুন করে আমারও মরে যেতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। তুই কি পাগল? ছেলেটা জানেও না যে তুই ওকে ভালোবাসোস। ওর অন্য মেয়ের সাথে কথা বলাটা স্বাভাবিক নয়? পারলে ওরে গিয়ে বল, আর এখানে দেবদাস হয়ে না বসে থেকে ফোনটা অন কর। আমরা কত কল করলাম, কলটা ধরলিও না। আঙ্কেল আন্টি কত টেনশন করছিল। আচ্ছা, সত্যি কি ওই মেয়েটা ওর কাজিন? আচ্ছা ধর, যদি ওই মেয়েটা ওর জিএফ হয় তাহলে তুই কি করবি? প্লিজ এমন বলিস না দোস্ত, আমার কান্না পাচ্ছে। তুই এক কাজ কর, দোকান থেকে রশি কিনে রাখ। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করে মরতে পারবি। বেয়াদ্দ, তোকে আমি বলেছি পজিটিভ চিন্তা করতে, তুই উল্টো আমাকেই ভয় দেখাচ্ছিস। কোথায় ভয় দেখালাম, সমাধান দিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মাহি দেখলো সে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুটা লজ্জা পেল ঘুমন্ত মুখটা দেখে। সত্যি লোকটার মনটা অনেক ভালো, না হলে আমার মতো একজন নষ্ট মেয়েকে বিয়ে করতো। জীবন বড় রহস্যময়, সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। এক সপ্তাহ আগেও যাকে আপনজন ভেবে নিজের সর্বোচ্চটা মিলিয়ে দিয়েছিলাম, আজ তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যাকে কখনো নিজের করে পাবো বলে চিন্তাও করিনি, আজ সে কত আপনজন। কি হলো ম্যাডাম, এমন করে তাকিয়ে কি দেখছেন? হঠাৎ করে শামীম চোখ খুলে কথাটা বলে মাহি লজ্জা পেয়ে কিছু না বলে ছেড়ে উঠে আসতে চাইলে শামীম পিছন থেকে টান দিয়ে নিচের উপরে ফেলে। কাছে এসে কেন দূরে চলে যেতে চাও? সময় হলে এমনিতেই কাছে পাবেন। সেই সময় কখন আসবে প্রিয়? আসবে খুব শীঘ্রই। বলেই মাহি ফ্রেশ হতে চলে যায়। ওদিকে রাজ উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভার্সিটিতে গিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে। মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। ম্যামের ফোন, কাল থেকে ক্লাসের সময় হয়ে গেল। ম্যাম ক্লাসে প্রবেশ করলেন, পুরো ক্লাস নিলে একবারও তার দিকে তাকালেন না। বিষয়টা কেমন যেন লাগলো রাজের। কেন এমন করছে ম্যাম? তাহলে কি সে কোনো বেয়াদবি করেছে? আজ ক্লাস শেষে একবার দেখা করতে হবে। রাজ বাকি সব ক্লাস করে কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। বারবার ম্যামের অদ্ভুত ব্যবহারের জন্য খারাপ লাগছে। কোনো মতে ক্লাস শেষ করে ম্যামের রুমের সামনে গেল, কিন্তু রুমে তালা ঝুলছে। তার মানে চলে গেছেন। বাসায় একবার যাব, যদি মাইন্ড করেন। রাজ কিছুতেই শান্ত হতে পারছিল না। মনের মধ্যে অজানা একটা আবেগ কাজ করছিল। সে ম্যামের বাসার সামনে গেল। ম্যামের মা এসে দরজা খুলে দিল। তানিয়া মা রাজকে তার রুমে যেতে বলে। রাজ ম্যামের রুমের সামনে গেল। ম্যাম, আসতে পারি? এসো। রাজ রুমে ঢুকলো। অনেক সুন্দর পুরো রুমটা। লম্বা ব্যালকনি, একটা দোলনা ঝোলানো, বিছানার পাশে সুবিশাল বুক সেলফ। তবে ম্যামের চোখের দিকে তাকাতে রাজের সব ভাবনা সেদিকেই চলে গেল। অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছিল চোখজোড়া। তুমি কি জন্য যেন এসেছিলে? আসলে ম্যাম, আমি যদি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি তার জন্য সরি। কাল মাহির বিয়ে থেকেও না জানিয়ে চলে এলেন। আজ ক্লাসেও আমার দিকে একবারও তাকালেন না। সব মিলিয়ে আপনার ব্যবহারটা অদ্ভুত লাগছিল। যদি আমি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আপনার এমন ব্যবহারে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কালকে দেখলাম তুমি একটা মেয়ের সাথে অনেক হেসে হেসে হাত ধরে কথা বলছিলে। মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছেন? বুঝলাম না। কালকে তোমার বোনের বিয়েতে যে কয়েকটা মেয়ের সাথে গল্প করছিলে, তার মধ্যে একটা মেয়ে তোমার পাশেই বসা ছিল, আর তার হাত ধরেই গল্প করছিলে। মেয়েটা কে? ও, আপনি মাইশের কথা বলছেন? ও আমার ফ্রেন্ড রেয়ান আছে না, ওর বোন। খুব ভালো মেয়ে। তা কত ভালো মেয়ে? ভালো বলতে যেরকম হয় সেরকম। ওর সাথে কি তোমার কোনো রিলেশনশিপ আছে? ছি ছি, এসব কি বলেন? ও আমার ছোট বোনের মতো। মায়ের সাথে একসাথে পড়ালেখা করে। ওর সাথে আমার কেন রিলেশনশিপ হতে যাবে? হলেও ওই মেয়েটাকে খুন করতাম।
বিড়বিড় করে কথাটা বলল তানিয়া। ম্যাম কিছু বললেন? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু সাহস পাচ্ছি না। কি বলবেন বলেন। তোমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি আসলে একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমার থেকে ছোট, কিছুতেই তাকে বলতে পারছি না। আসলে সেই পছন্দটা পছন্দ নাকি ভালোবাসা, নাকি শুধুই ভালো লাগা, এটাই বুঝতে পারছি না। ভালোবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা। ভালোবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা। ভালোবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা। ভালোবাসা কি? দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না। ভালোবাসা কি? কোনো এক অজানা ঠিকানা। ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে, এটাই খুঁজে পাচ্ছি না। আমি অন্যের কথা জানি না, তবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টমি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা মানে শুধু আত্মসমর্পণ নয়, আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস, যেটা সকলের মাঝে থাকে না। আর যেই ভালোবাসায় সেগুলো বিদ্যমান, সেই ভালোবাসায় সত্যিকারের ভালোবাসা। বাবা, মনে হচ্ছে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। আপনি এসব বলে লজ্জায় ফেলবেন না। আমার কাছে যেমন মনে হয় তেমনই বললাম। জানতে চাও না আমার সেই ভালোবাসার মানুষটি কে? জানতে তো চাই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তানিয়া রাজের দিকে এগোতে থাকে। রাজ পিছ দিয়ে যেতে যেতে বিছানায় উল্টে পড়ে গেল। তানিয়া রাজের উপর উঠে গেল। কি করছেন ম্যাম? কুত্তা, বিলাই, এত কিছু বোঝোস আর এইটা বোঝোস না যে আমি তোকে কেন এত কেয়ার করি, কেন সব ছেলে মেয়েকে ফেলে শুধু তোর সাথে করি, তোর সাথে কেন এত কথা বলি। আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল হয়ে গেলেন? কিসব আবল তবল বলছেন? তানিয়া রাজের মুখের উপর আঙুল স্লাইড করে বলে। নো ম্যাম, অনলি তানিয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ, প্লিজ অ্যাকসেপ্ট মি। দেখুন, আমি আপনার জন্য পারফেক্ট নই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন। কি হবে জীবন এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আমি তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। তোমায় আমি ভালোবাসি, তুমি কেন বোঝো না? একবার বলো না তোমায় আমি ভালোবাসি, তাহলে স্বর্গের সুখও আমি এনে দিতে রাজি। কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে কোনো রিলেশনশিপে যেতে রাজি নই। এইসব রিলেশনশিপের ফল আমার বোনকে ভোগ করতে হয়েছে, তাই আমি জেনে শুনে সেই ভুল করতে চাই না। আমি তো তোমায় অন্যায়ভাবে পেতে চাইনি, আমি চাই ভালোবেসে কাছে পেতে। তোমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তুমি রাজি থাকলেই হলো। প্লিজ রাজ, আমায় ফিরিয়ে দিও না। তুমি আমাকে ইগনোর করলে আমি মরে যাব। কিসব বাজে বাজে বকছেন? আচ্ছা, আমাকে 2 দিন ভাবতে দিন, এরপর আমি জানাবো। 2 দিন কেন, 2 বছর পড়লেও আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি, তবে উত্তরটা হ্যাঁ হওয়া চাই। সেটা দেখা যাবে। এখন উঠুন ম্যাম, আমি ব্যথা পাচ্ছি। উঠবো না, এভাবেই শুয়ে থাকবো সারা জীবন। প্লিজ, ব্যথা পাচ্ছি তো। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে বলো। তানিয়া, তুমি আমার উপর থেকে ওঠো, ব্যথা পাচ্ছি। অসম্ভব, আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে এসব বলবো? শালা বানর, উগান্ডার হাতি, অস্ট্রেলিয়ান জিরাফ, টিকটিকির ডিম, শিক্ষক শুধুই ভার্সিটিতে, এখানে নয়। যতক্ষণ পর্যন্ত না বলবি না ততক্ষণ পর্যন্ত উঠবো না, এইভাবে শুয়ে থাকবো। রাজ বুঝতে পারলো তাকে বলতে হবে, তাই চোখ বন্ধ করে বলল, তানিয়া, তুমি আমার উপর থেকে ওঠো, ব্যথা পাচ্ছি। কথাটা বলেই গালে কারো নরম নিঃশ্বাস অনুভব করলো। রাজের নিঃশ্বাস ভারী হতে লাগলো, হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করল। কথাটা বলতে যাবে তার আগেই তানিয়া তার ঠোঁটজোড়া দখল করে নিল। রাজ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে শেষ মুহূর্তে এসে নিজেও রেসপন্স করে। প্রায় 6 মিনিট পর তানিয়া ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। কি করছিলেন এসব? হ্যাঁ, একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তোমার মুখে প্রথম আমার নামটা শুনে মনে আলাদা একটা প্রশান্তি অনুভব করেছিলাম, তাই তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। এইটুকুতে ঘায়ল হলে চলবে? আরো কত কিছু বাকি আছে। বললাম তো 2 দিন পর জানাবো। এর আগে এসব করলে ডিরেক্ট না করে দেবো। কথাটা শোনা মাত্র তানিয়া রাজের উপর থেকে উঠে যায়। রাজ এতক্ষণ পর হাঁপ ছেড়ে বাঁচল, উঠে চলে আসে নিজের বাসায়।
রুমে এসে মুচকি হাসে। চোখের সামনে ম্যামের সেই পাকলামাগুলো ভাসছে। তাহলে কি সত্যি ম্যাম তাকে ভালোবাসে, নাকি এটা ক্ষণিকের মোহ মাত্র? কিন্তু তার চোখের গভীরতা বলল এটা সত্য। রাজ এখন কি করবে? অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? তার মন বলছে অ্যাকসেপ্ট করতে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিবে, তখন রেহানের কল। দোস্ত তুই কই? আমি তো বাসায় ভার্সিটির জন্য বের হচ্ছি। তুই শামিনকে নিয়ে তাড়াতাড়ি চলে আয় নিউ মার্কেটের সামনে। ওই ছেলেটাকে পেয়েছি যে মাহিনের সাথে। কি বলছিস? পেয়েছিস? ধরে রাখ, আমরা এক্ষুনি আসছি। আমার পক্ষে ধরা সম্ভব না, ওরা 4-5 জন। আমি ওদের ফলো করছি, তোরা আয়। ওইদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাহি। চুল থেকে অল্প অল্প পানি পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎ কারোর হাতের পরশে কেঁপে ওঠে মা। পেছন ফিরতেই লজ্জা মাখা মুখে তাকায়। শামীম অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মাহি শামীমের গলার পিছন চোখ ঘোরালো। শামীম মাহির গলা নাক দিয়ে স্লাইড করতে থাকে। ওদিকে মাহির প্রাণ যায় যায় অবস্থা, হার্ট অ্যাটাক করে মারা যাবে মনে হচ্ছে। ঠিক তখনই রাজ এসে দরজায় নক করে। আচ্ছা, তোমার ভাইটা কি আসার টাইম পায় না? শালা যখনই একটু রোমান্টিক মুডে যাই তখনই এসে হাজির। বলেই দরজা খুলে দিল মাহি। শামীমের কথায় হাসি আটকে রাখতে পারল, তাই হেসে যাচ্ছে। রাজ কাছে এসে মাহিকে হাসতে দেখে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা দেখে মাহির হাসি থেমে গেল। ভাইয়া কান্না করছিস কেন? কি হয়েছে? অনেকদিন পর তোকে হাসতে দেখলাম। এভাবে সারা জীবন হাসি খুশি থাকিস। আচ্ছা চল, ভার্সিটিতে যাবি না? না, আমাদের একটা জায়গায় যেতে হবে। ওই ছেলেটাকে পাওয়া গেছে। কি বলিস, পাওয়া গেছে? রেহানুকে ফলো করছে, আমাদেরকে যেতে বলেছে। তাহলে তাড়াতাড়ি চল, ওর জীবন না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কথাটা বলেই শামীম দৌড় দেয়। রাজও যেতে নিবে, মাহি টি শার্ট চেপে ধরে, কিন্তু রাজ ছাড়িয়ে চলে যায়। ওদিকে মাহির মনে অজানা ভয় কাজ করছে। ওই ছেলেটা ভয়ঙ্কর অনেক। যদি শামীম আর রাজের কিছু হয়ে যায়, সে বাসায় শুধু পায়চারি করতে থাকে। ওদিকে রাজ যাওয়ার সময় পুলিশকে কল করে আসতে বলে। গিয়ে দেখে তারা রেল লাইনের উপর বসে আছে, কিছু একটা নিয়ে কথা বলছে 5 জন ছেলেকে। দেখে কিছুটা ঘাবড়ে যায় তারা। 3 জন কিভাবে এই ছেলেগুলোর মোকাবিলা করবে? কিন্তু শামীম একটা রড নিয়ে এগিয়ে অপ্রস্তুত থাকায় গিয়েই একজনকে শুইয়ে দেয়। তখন রাজ ও রেহানও 2টা লাঠি নিয়ে বেধড়ক পেটাতে আরম্ভ করে ওদের মধ্যে একজন শামীমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রেল লাইনের উপর। পরে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ওকে ধরতে রাজ আর রেহান যায়, তখন পিছন থেকে একজন রাজের পিঠে ছুরি চালিয়ে দেয়। রেহান চিৎকার দিয়ে পাশে থাকা পাথরটা দিয়ে লোকটার পায়ে আঘাত করে, ছিটকে পড়ে লোকটা। তখনই পুলিশ চলে আসে। রাজের রক্ত পড়ার কারণে জ্ঞান হারিয়েছে। শামীম আর রেহান হসপিটালে নিয়ে যায়। ওদিকে খবর পেয়ে রাজের বাবা মা ও মাহিও চলে আসে। সবাই কান্না করছে। রাজের ফোন, মানিব্যাগ সবকিছুই শামীমের কাছে দেয় নার্স। ওদিকে ভার্সিটিতে এসে রাজকে না পেয়ে অবাক হন তানিয়া। ক্লাস শেষ করে কল করে। রাজের ফোন আসতেই ধরে শামীম। তানিয়া ম্যাডাম কল করেছে। এই তুমি আজকে ভার্সিটিতে আসলে না কেন? আমি কত ওয়েট করেছি, জানো কি হয়েছে? ম্যাম, আমি রাজ নই, আমি শামীম। রাজ হসপিটালে। কেন, কি হয়েছে ওর? সকালের সব ঘটনা খুলে বলে শামীম। তানিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। যেহেতু মাহির বিয়েতে ওদের ব্যাপারে কিছু কথা হয়েছিল, তাই কারোর আর চিনতে সমস্যা হলো না। রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সবাই। সবার চোখ থেকেই অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করেই ডাক্তার বের হয়ে আসে। রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তাই এই মুহূর্তে বি নেগেটিভ রক্ত লাগবে। এখানে তো কারোর বি নেগেটিভ রক্ত নেই মনে হয়। আমার আছে আঙ্কেল, আমি রক্ত দিব। আসুন আমাদের সাথে। তানিয়া ডাক্তারের সাথে
যায়, রক্ত দিচ্ছে, আর পাশের বেডে শুয়ে থাকা নিস্তব্ধ নিথর প্রিয় মানুষটার দেহ দেখছে। বুকটা ফেটে যাচ্ছে তার। রক্ত দিয়ে এসে বাইরে বসে কান্না করে যাচ্ছে তানিয়া। এটা দেখে মাহি কাছে আসে। প্লিজ এতটা ভেঙে পড়বে না, ভাইয়া ঠিক হয়ে যাবে। তানিয়া মাহিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তানিয়ার বাড়ি থেকেও আব্বু, আম্মু আর মিম আসছিল। অনেক চেষ্টা করেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। রেহান আর শামীম সবাইকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। এখানে শুধু রাজের বাবা থাকে। রাজের বাবা তানিয়ার কাছে আসেন। এতটা ভালোবাসো আমার ছেলেটাকে? তানিয়া কান্না করে রাজের বাবাকে জড়িয়ে ধরে। রাত প্রায় 10টা, এখনো কেউ এক ফোঁটা পানিও মুখে তোলেনি। হঠাৎ ডাক্তার এসে বললেন রাজের জ্ঞান ফিরেছে। সবার মুখে স্বস্তির ভাব আসে। প্রথমে রাজের বাবা ভিতরে যান, একটু পর শামীম আর রেহান যান। কেমন আছিস রাজ? ভালো। মামা তুই এটা কোন কাজ করলি বল? আমি আবার কি করলাম? কি বলে এমন একটা ভাব করছে যেন কিছুই জানে না। আরে বেটা, আমাদের না জানিয়ে যে ইংলিশ ম্যামের সাথে লাইন মারতেছ। আরে না, কিসব বলছিস? আর বাটপারি করিস না, সুস্থ হওয়ার সাথে সাথেই ট্রিট দিতে হবে। ম্যাডাম কাল থেকে এসে এখানেই কান্নাকাটি করছে, তোকে রক্ত দিয়ে বাঁচালো, কাল থেকে কিছু খাচ্ছেও না। এর মানে কি আমরা কিছু বুঝি না? রেহান আর শামীম বেরিয়ে আসে। তানিয়া প্রবেশ করে। রাজ তাকিয়ে থাকতে পারল না তানিয়ার দিকে। চোখ মুখ শুকিয়ে গেছে, মায়াবী মুখটা মলিন হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। কেমন আছো? খুব ভালো। আসলে খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার কি পাওয়া যাবে? তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাজ মুচকি হাসে। তাহলে কি সত্যি ম্যাম তাকে ভালোবাসে? যদি ভালোবেসে থাকে তাহলে রাজ আর কষ্ট দিবে না, নিজেও সাড়া দিবে ভালোবাসা। প্রায় 5 মিনিট পর ম্যাম খাবার নিয়ে রুমে প্রবেশ করলেন। রাজের ক্ষুধা লাগেনি, এরপরেও বলল কারণ খাবারটা ওনাকে খাওয়াবে বলে। ম্যাম রাজের মুখের সামনে খাবার এনে বলল। হা করো রাজ। রাজ চুপচাপ খেয়ে নি। অনেক যত্ন করে খাইয়ে দিচ্ছেন ম্যাম। বাকিটা আপনি খেয়ে নিন ম্যাম। না আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। আমি জানি কতটা খেয়েছেন, এখন চুপচাপ খেয়ে নিন। আমি পরে খাবো, এখন তুমি খেয়ে নাও তো। তানিয়া, আমি দিচ্ছি, তুমি খাবে না? তানিয়ার কথাটা শুনে অদ্ভুত দৃষ্টিতে কতক্ষণ চেয়ে রইল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিজের অজান্তে। খাবার রেখে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোমার মুখ থেকে এরকম কথা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি, তুমি চিন্তাও করতে পারবা না আমি কতটা খুশি হয়েছি। হয়েছে তো, এখন খেয়ে নিন। তানিয়া খাবারটা খেয়ে রাজের পাশে এসে বসলো। মুখে দুষ্টু হাসি। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। আচ্ছা, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? রাজের এমন প্রশ্নে মুখটা মলিন হয়ে গেল তানিয়ার। কত কিছু করেও রাজকে এই ছোট্ট কথাটি সে বোঝাতে পারেনি। তানিয়া আর থাকতে পারল না, কান্না করে দিল। কি হলো, কান্না করছেন কেন? আমি কি করলে, কিভাবে বোঝালে তুমি বুঝবে আমাকে রাজ? বলো, আমি তোমাকে ভালোবাসি। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার উত্তরটা? এখনো 2 দিন হতে 4 ঘন্টা বাকি, 4 ঘন্টা পর জানাবো। তানিয়া রাগ করে চলে যেতে নিল। রাজ হাত ধরে আটকে ধরে। ভালোবাসি। কাকে? আমার স্বপ্নের রাজকন্যাকে, যাকে প্রথম দেখার পর থেকে মনের মধ্যে ভালোবাসার ফুল ফুটতে শুরু করেছে, তাকে। সেই রাজকন্যাটাকে? এখন আমি যার হাত ধরে শুয়ে আছি সে। তানিয়া মুচকি হেসে পাশে বসলো। প্রায় 4 দিন পর রাজকে হসপিটাল থেকে ছাড়া হল। এই কয়েকদিন তানিয়া ও রাজের সাথে ছিল। রাজ এই কয়দিনে তানিয়ার ভালোবাসা ভরা শাসনগুলো সহ্য করেছে। 2 বাড়ির লোকজন তাদের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। 10 দিন পর তাদের বিয়ে। এই কয়দিনে তানিয়া আর মাহির ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দেখতে দেখতে গায়ে হলুদ দিন চলে আসলো। রাত পোহালে রাজ তার হয়ে যাবে এই ভেবে তানিয়ার খুশি আর ধরছে। নিজের বাসার ছাদেই গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রুমে বসে সাজছিল তানিয়া। তখন একটা ছেলে এসে অনেক সুন্দর একটা গিফট বক্স দিয়ে গেল। তানিয়া অবাক হয়।
এটা খুলে দেখে অনেক সুন্দর একটা চেন, মাঝখানে ওর আর রাজের নাম লেখা, নিচে একটা চিরকুট। চিরকুট খুলতেই মুচকি হাসে রাজের লেখা। তুমি কি জানো পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাঙাবে বলে। তুমি কি জানো ফুল কেন ফোটে? তুমি দেখবে বলে। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? তোমার মন খারাপ বলে। তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করি কেন? তুমি খুব ভালো বলে। তুমি কি জানো তুমি এত ভালো কেন? তুমি আমার ভালোবাসা বলে। প্রিয়, তোমার স্নিগ্ধ হাতের স্পর্শে সকালের সূর্যটা দেখতে চাই। এই কয়দিনে ভালোবাসা কাকে বলে তুমি বুঝিয়েছ। এখন প্রশ্ন একটাই, তুমি আমাকে কতটা ভালোবাসো? তানিয়া নিজের ফোনটা হাতে নিয়ে রাজকে মেসেজ করে। তুমি যেমন বলতে পারবে না আকাশে কতগুলি তারা, সাগরে কত ফোঁটা পানি আছে, ঠিক তেমনি আমিও বলতে পারবো না তোমার জন্য আমার হৃদয়ে কতগুলো ভালোবাসা আছে। তাই এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। রাজ বাসর ঘরে যাওয়ার জন্য হাঁসফাঁস করছে, কিন্তু তার বন্ধুরা কিছুতেই ছাড়ছে না। তোর জন্য আমি ঠিকমতো বাসর করতে পারিনি, এখন তুমি বাসর করবা অসম্ভব। তা হতে পারে না, আজ তোকে এখানেই থাকতে হবে। প্লিজ দোস্ত, আমাকে যদি জীবিত দেখতে চাস তাহলে যেতে দে, নাহলে কাল সকালে আমার দাফন করার ব্যবস্থা কর। তোরা তো জানিস ম্যাম কত ভয়ঙ্কর। শালা এখনো নিজের বউকে ম্যাডাম ডাকছে। ঠিক তখন মাই সেখানে আসে। মাইকে দেখে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাজও এই সুযোগে বাসর ঘরে দরজা খুলে টুক করে ঢুকে পড়ে। এই, তুমি ঘরে আসো, কাজ আছে। যাও মামা, তোমরা সবাই গিয়ে বাসর করো, আমি ঘাস কাটি। শামীম মুচকি হেসে চলে গেল। রাজ রুমে ঢুকতেই তানিয়া এসে সালাম করল। এই কি করছো ম্যাডাম? আসো, তোমার ম্যাডাম ডাকার স্বাদ মিটাচ্ছি। বলে রাজকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তানিয়া। কি যেন বলছিলে? কিছু না। না, কিছু তো একটা বলেছো। সরি, প্লিজ আর কখনো বলবো না। আর বলতেও পারবে না। বলে তানিয়া রাজের ঠোঁটচোরা দখল করে নিল। এরপর কি হলো তা জানতে হলে আপনারও বিয়ে করে নিন। পূর্ণতা পেল তাদের ভালোবাসা। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা শব্দটা সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসার মানুষকে জীবনে খুঁজে নিতে পারলে জীবন হয় খুব সুন্দর আর শান্তিময়। তাই মিথ্যে ভালোবাসার পিছনে না ঘুরে সত্যিকারের ভালোবাসার পেছনে ঘোরো। তার জন্যে হাসো যে তোমার জন্য কাঁদে, যা তার জন্য লড়াই করো যে তোমাকে রক্ষা করে, আর ভালোবাসো তাকেই যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা হাজার বার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না।